হ্যালো অ্যান্ড ওয়েলকাম প্রত্যেককে আমাদের চ্যানেল স্টাডি উইথ পল্লবে। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং পড়াশুনো করছো। আজকে আমাদের চ্যানেলে একদম নতুন ধরনের একটা ভিডিও আনা হয়েছে, যেটা হচ্ছে যে তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর দিকে ফোকাস রেখে চ্যাপ্টার ওয়াইজ স্টাডি, প্রত্যেকটা চ্যাপ্টার ইন ডিটেলসে আমরা পড়ার চেষ্টা করব। আজ পর্যন্ত আমরা যত ক্লাস করেছি আমাদের ইউটিউব চ্যানেলে, সেটা হচ্ছে বেশিরভাগ নয়, সবগুলোই এমসিকিউ প্যাটার্নে আমরা করেছি। তো এবার থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসেও পড়া শুরু করব আমাদের চ্যানেলে। তো আজকে শুরু হচ্ছে তোমাদের ফিজিক্সের একটা চ্যাপ্টার দিয়ে, একদম বেসিক চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আজকে পুরোটা হয়তো হয়ে উঠবে না, আমরা 2 বা 3টে ক্লাসে এই চ্যাপ্টারটা কমপ্লিট করব, কারণ এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। প্রায় সব ধরনের পরীক্ষাতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। সেটা হচ্ছে ইউনিট, ডাইমেনশন এবং মেজারমেন্ট, এই চ্যাপ্টার। আমি তোমাদের পল্লব স্যার তোমাদের এই ইউনিট, ডাইমেনশন ও মেজারমেন্ট এই চ্যাপ্টারটা নিয়ে ডিসকাশন করব। চলো আমরা দেখি কি রয়েছে এই চ্যাপ্টারে। একদম যদি বেসিক জায়গা থেকে দেখি, তাহলে হচ্ছে যে আমাদের চ্যাপ্টারে রয়েছে সেটা হচ্ছে রাশি। এই রাশি সম্পর্কে আমাদের প্রাইমারিলি আইডিয়া নিতে হবে। রাশি কি? রাশি বলতে বুঝি আমরা পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়, তাকে আমরা রাশি বলি। তাহলে প্রাকৃতিক কিছু বিষয় যা পরিমাপ করা যাবে সেটাকেই আমরা রাশি বলি। এখানে অনেক কটা উদাহরণ দেওয়া হয়েছে, দেখো। যেমন বলা হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, বল, কার্য, এসব হচ্ছে রাশি। আচ্ছা, ব্যাপারটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। মনে করো এই আমি একটা দাগ টানলাম, ঠিক আছে, এটা একটা দাগ টানলাম। তো এই যে একটা সরল রেখাংশ আমি টানলাম, এই সরল রেখাংশটা আমরা কি মাপতে পারি? এইটার কতটা দৈর্ঘ্য এটা মাপতে পারি, কতটা লম্বা এটা মাপতে পারি। তারপরে কিনা এর কত প্রস্থ বা বেধ, মানে এটা কত মোটা সেটা আমরা মাপতে পারি, লাইনটা কতটা মোটা এটা মাপতে পারি। কিন্তু এই লাইনটা কতটা উঁচু সেটা কি মাপতে পারি? এই লাইনটার ক্ষেত্রে মাপতে পারি না। তাহলে এর ক্ষেত্রে উচ্চতা কোনো রাশি নয়। এটা রং কি এটাও কিন্তু আমরা মাপতে পারি না। বলতে পারি যে এটা লাল রং, কিন্তু সেটা মাপতে পারি না। ফলে পরিমাপযোগ্য যেগুলো সেগুলোই রাশি, যেমন দৈর্ঘ্য, প্রস্থ, এসব রাশি। ধরো একজন লোক, ঠিক আছে, এই একজন লোক, সে আনন্দে দুহাত তুলে নাচছে। এই লোকটার কি মাপতে পারি? লোকটা কতটা লম্বা মাপতে পারি, লোকটার ওজন কত মাপতে পারি, তাই না? কিন্তু লোকটার গায়ের রং আমরা মাপতে পারবো না। লোকটা ছেলে না মেয়ে সেটাও আমরা পরিমাপ করতে পারবো না। লোকটা বাঙালি নাকি বিহারি নাকি ওড়িশি সেটাও আমরা কিন্তু মাপতে পারবো না। ফলে যেগুলো মাপতে পারি সেগুলোই হচ্ছে রাশি, আর যে কিছু মাপতে পারি না সেগুলো রাশি নয়। এই রাশিকে আমরা আরেকটা টার্ম ব্যবহার করি বা করব, সেটা হচ্ছে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। ভৌত রাশি বা আরেকটা টার্ম ব্যবহার করি আমরা প্রাকৃতিক রাশি, ঠিক আছে। প্রকৃতির সঙ্গে তুলনা করে স্টাডি করছি, তো তাই প্রাকৃতিক রাশি, ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। তাহলে এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে। এরকম প্রচুর কটা রাশি রয়েছে আমাদের পদার্থবিদ্যাতে। আমরা সব রাশি পড়ব না, তবে কিছু কিছু রাশি যা আমাদের পরীক্ষায় প্রয়োজনীয় সেগুলো নিয়ে আমরা পড়াশুনো করব, এবং পড়তে পড়তে এগুলো মনে থেকে যাবে, ঠিক আছে। প্রচুর রাশি রয়েছে। চলো আমরা দেখি নেক্সট স্লাইডে কি রয়েছে। বলছে এই রাশির কি কোনো ভাগ নেই? হ্যাঁ, রাশি 2 ভাগে ভাগ করা হচ্ছে প্রধানত। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমরা জানলাম রাশি 2 রকম ভাগে ভাগ করা যায়, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তোমরা একটু মনে করো, যদি একটু কয়েক বছর পিছিয়ে যাও তোমাদের স্কুল জীবনে, ব্যাক টু স্কুল, তাহলে স্কুল জীবনে গেলেই তোমরা বুঝতে পারবে ক্লাস 9-এ তোমাদের এরকম একটা চ্যাপ্টার ছিল। মনে করো পরিমাপের পদ্ধতি বা এই ধরনের একক রাশি এইসব ছিল। সেইখানে কিন্তু আমরা পড়েছিলাম স্কেলার রাশি, ভেক্টর রাশি। আর সেখানে খুব সুন্দরভাবে একটা জিনিস ছিল, যেটা হচ্ছে স্কেলার এবং ভেক্টরের মধ্যে পার্থক্য। তোমরা তখন তিনটে 6খানা পার্থক্য মোটামুটি মুখস্থ করেছিলে। তো স্কেলার এবং ভেক্টর কি মনে করে দেখো। এই স্কেলার রাশি বলতে আমরা বুঝি যে সকল রাশির শুধুমাত্র মান রয়েছে। কি রয়েছে? শুধুমাত্র মান, আর কোনো দিক বা অভিমুখ নেই, তারা হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশির বেলায় কি পড়ব? যেসব ভৌত রাশির মান এবং অভিমুখ দুটোই রয়েছে তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশির বেলায় মান থাকবে, স্কেলার রাশির বেলায় আমরা যদি বলি এদের ক্ষেত্রে মান থাকবে আর দিক বা অভিমুখ থাকবে না। আর এর বেলায় কি বলবো না, তার মানও থাকবে আর দিকও থাকবে, ঠিক আছে। কেমন ব্যাপারটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি কেমন জিনিসটা। মনে করো আমি কোনো একজনকে বললাম তোমাদের মধ্যে
কাউকে একজনকে বললাম যে আমাকে 5 কেজি আলু এনে দাও, 5 কেজি আলু এনে দাও। তুমি কি করবে? না দোকানে যাবে, দোকানে গিয়ে কি করবে? না ওয়েট করে সেখান থেকে মেজার করে 5 কেজি পরিমাণ আলু নিয়ে আসবে। এইটা বলার জন্য কোনো অভিমুখ বলার দরকার পড়লো না। কাউকে আমি বললাম যে আমাকে 1 লিটার জল এনে দে, 1 লিটার জল এনে দাও। তাহলে সে গিয়ে 1 লিটার পরিমাণ জল এনে আমাকে বটলের মধ্যে দিয়ে দিল, তাই না? ধরো বটলের মধ্যে সে 1 লিটার জল দিয়ে দিল, হয়ে গেল গল্প। এক্ষেত্রে অভিমুখ বলতে লাগলো না। এবার ধরো কোনো একজন, ওই যে ছেলেটি যে ধাই ধাই করে নাচছিল বা মেয়েটি, আমি তাকে বললাম এই তুমি 10 মিটার সরো, 10 মিটার সরে যাও। আমি তাকে ইনস্ট্রাকশন দিলাম বা তাকে অর্ডার করলাম এই 10 মিটার সরে যাও। এবার সে কিন্তু ঘুরিয়ে আমাকে প্রশ্ন করবে স্যার কোন দিকে সরবো? মানে মোটামুটিভাবে ন্যূনতম আমরা 10 দিক পড়েছি, তার মধ্যে 8টা দিক তো ইন জেনারেল দেখতেই পাচ্ছি, ঊর্ধ্ব অধ ছেড়ে দিলাম, উপর নিচ ছেড়ে দিলাম। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এছাড়া নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট। তাহলে মোটামুটি 8টা দিক আছে। তাহলে স্যার কোন দিকে সরবো? তাহলে আমাকে তাকে বলে দিতে হবে যে তুমি এই দিকে সরে দাঁড়াও। ধরো আমি তাকে বললাম যে তুমি ইস্ট ডাইরেকশন 10 মিটার সরে যাও। তাহলে সে যদি এখানে দাঁড়ায় তাহলে এই দিকে 10 মিটার সরে আসবে, তাই না? তাহলে সে যদি আমাদের এখানে ছিল, এখান থেকে 10 মিটার সরে দাঁড়াবে, তাই না? যদি এখানে থাকে তাহলে এদিকে 10 মিটার সরে দাঁড়াবে। কিন্তু আমি যদি 10 মিটার সরে দাঁড়াও বলে দিক না বলি, তাহলে আমার কথাটা কিন্তু কাজের কথা হলো না, মানে আমি কথাটা কমপ্লিট বললাম না, তাই না? ধরো একটা ছেলে সে রাস্তায় দাঁড়িয়ে দেখছে যে একজন খুব জোরে দৌড়ে গেল। সে বলল যে লোকটা, ধরো আমি এখানে আছি, আমি এখান থেকে এসলাম, আমি আসার পরে এখানে সে আমাকে বললো স্যার লোকটা 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে দৌড়ে গেল। তাহলে ধরো এইদিকে একটা কি আছে, এইদিকে একটা অফিস আছে, ধরো এখানে ধরো আমার অফিস আছে, ঠিক আছে? তাহলে লোকটা কোন দিকে দৌড়ে গেল এটা কিন্তু কোনো অর্থহীন। সে যদি বলে যে আপনার অফিসের দিকে দৌড়ে গেল লোকটা 20 কিলোমিটার পার আওয়ার, তখন কিন্তু লোকটার গতিবেগ সম্পর্কে আমার একটা আইডিয়া হলো যে লোকটা এদিক থেকে অফিসের দিকে ছুটে গেছে। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে অভিমুখ বলতে হচ্ছে। অভিমুখ বা দিক না বললে এক্ষেত্রে কিন্তু কথা অসম্পূর্ণ থাকছে। তাই যে সমস্ত রাশির বেলায় এরকম অভিমুখ বলে দিতে হবে, তখন আমরা তাকে কি বলবো? তাকে আমরা বলবো ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি। আর যে সমস্ত রাশির বেলায় আমরা শুধুমাত্র মান বলে দিলেই হবে, অভিমুখ বলার কোনো প্রয়োজনীয়তাই নাই, তাকে আমরা বলবো স্কেলার রাশি। তাহলে এটাই হচ্ছে আমাদের স্কেলার এবং ভেক্টর, এই দুটো রাশির মধ্যে বেসিক ডিফারেন্স। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে ভেক্টর রাশি আর স্কেলার রাশির মধ্যে বেসিক ফারাকটা কি? ঠিক আছে, এইটাই হচ্ছে, এইভাবে আমরা মনে রাখবো। বোঝার সুবিধার জন্য মনে রাখতে পারো স্কেলার রাশি ইজ রিলেটেড উইথ স্কেল। দেখো স্কেলে আমরা যখন কোনো জিনিস মাপি তখন এমন নয় যে স্কেলের পরিমাপটা সবসময় 0 থেকে শুরু করতে, এটা বোকা কথা। ধরো 0 থেকে 15 সেন্টিমিটার থেকে তোমাকে একটা 5 সেন্টিমিটারের স্কেল, 5 সেন্টিমিটার দাগ টানতে হবে। তুমি কি করলে? এইখানে 3 থেকে স্টার্ট করলে, 8-এ গিয়ে শেষ করলে, এই জায়গাটা টানলে, তাহলেও 5 সেন্টিমিটার হয়ে গেল, তাই না? তাহলে এক্ষেত্রে কি কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে স্টার্ট করতে চান বা কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, বা কেউ 8-এর থেকে শুরু করে 13 অবধি দিল, তাহলেও সেটা 5 সেমি হলো। তাহলে স্কেল থেকে স্কেলার, এই কথাটা মনে রাখবে, সহজে মনে থাকবে, যেটাতে কোনো পার্টিকুলার অভিমুখ নেই। বোঝা গেছে? চলো নেক্সট স্লাইড দেখি কি রয়েছে। আচ্ছা, এখানে আমাদের স্কেলার এবং ভেক্টর রাশি সম্পর্কে ডেফিনেশন দেওয়া হয়েছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো এই দেখো এখানে জাস্ট ওই কথাই লেখা হয়েছে, এগুলো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সুন্দর লিস্ট দেওয়া আছে। এই লিস্টটা বোঝা যাচ্ছে না, আমি পরে লিস্ট করে দিয়েছি তোমাদের। এই দেখো এইখানে আমরা খুব সুন্দর করে লিস্ট করে দেখব যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির এক্সাম্পলগুলো, উদাহরণগুলো। দেখো স্কেলার রাশির উদাহরণ একদম প্রথম থেকে যদি দেখি, দৈর্ঘ্য, ভর, সময়, দ্রুতি, কার্য বা কাজ, ক্ষমতা, শক্তি, কর্মদক্ষতা, ঘনত্ব, বিকৃতি, রোধ, তাপ, তাপমাত্রা, আপেক্ষিক তাপ, শিশিরাঙ্ক, হিমাঙ্ক, এছাড়াও কি না এইদিকে হচ্ছে আমাদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, বিস্তার, আধান বা চার্জ যেটাকে আমরা বলি, বিভব, দু ধরনের বিভব হয়, বৈদ্যুতিক বিভব হয়, চৌম্বক বিভব হয়, বিদ্যুৎ প্রবাহ মাত্রা, আপেক্ষিক চাপ, আপেক্ষিক রোধ, স্থিতিস্থাপক গুণাঙ্ক, পার্টিকুলারলি ইয়ং গুণাঙ্কটা বেশি আসে পরীক্ষায়, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, প্রতিসরাঙ্ক, ধারকত্ব,
তার মানে এখানেই কিন্তু লিস্ট শেষ হচ্ছে না, আরও রয়েছে, আমাদের আর লাগবে না। এইটুকুর মধ্যে সবচেয়ে বেশি যেগুলো পরীক্ষায় আসে আমি সেগুলোতে আলাদাভাবে বলে দিচ্ছি, সাইডে মার্কিং করে দিচ্ছি, এগুলো তোমাদের পরীক্ষায় একটু বেশি আসে, ঠিক আছে? সরি, এগুলো তোমাদের পরীক্ষায় একটু বেশি আসে, এগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে? এইগুলো পরীক্ষায় বেশি আসে যে কোন টাইপের রাশি। কার্য বা কাজটা তো প্রচুর আসে, কার্যক্ষমতা, শক্তি, কর্মদক্ষতা, বিকৃতি, রোধ, তাপমাত্রা, আপেক্ষিক তাপ, বিভব, বিদ্যুৎ প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ মাত্রা, স্থিতিস্থাপক গুণাঙ্ক, এগুলো এবং প্রতিসরাঙ্ক, আর একটা হচ্ছে প্রতিসরাঙ্ক, এগুলো প্রধানত পরীক্ষায় আসে। এগুলো হচ্ছে আমাদের কি রাশি? স্কেলার রাশি। এগুলো সবকটাই কিন্তু স্কেলার রাশি, দেখতে পাচ্ছ স্কেলার রাশির সাইডে লেখা হয়েছে, এগুলো সবকটাই এখানে স্কেলার রাশি, ঠিক আছে? তাহলে আমরা স্কেলার রাশি দেখে নিলাম এগুলো। এবারে আসছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি না, ভেক্টর রাশির ব্যাপারটা হচ্ছে যে যেগুলো হচ্ছে যে সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল, ভরবেগ, ওজন, অভিকর্ষজ ত্বরণ, মহাকর্ষ বল, চৌম্বক প্রাবল্য, বৈদ্যুতিক প্রাবল্য, পৃষ্ঠটান, সান্দ্রতা গুণাঙ্ক, বলের ভ্রামক, চুম্বক ভ্রামক, ভূচুম্বকত্বের অনুভূমিক প্রাবল্য, এইগুলো হচ্ছে ভেক্টর রাশি। এই ভেক্টর রাশির মধ্যে বেশি পরীক্ষায় আসে হচ্ছে আমাদের বলবেগ, ভরবেগ, বল, ওজন, মহাকর্ষ বল, বল মানেই ওই চলে আসতেছে, প্রাবল্য, চৌম্বক প্রাবল্য আর বৈদ্যুতিক প্রাবল্য, পৃষ্ঠটান ভেরি ইম্পর্ট্যান্ট, সান্দ্রতা গুণাঙ্ক আর ভ্রামক, এগুলো কিন্তু পরীক্ষায় আসে যে এদের মধ্যে কোনটা ভেক্টর রাশিতে। তার মধ্যে পৃষ্ঠটান খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। আচ্ছা, ওজন, আমাদের ওজন যেটা, ঠিক আছে, এই ওজন কিন্তু হচ্ছে ভেক্টর রাশি। আর ভর, যেটাকে আমরা বলছি, এটা হচ্ছে ভর হচ্ছে আমাদের স্কেলার রাশি, তাই না? ভর হচ্ছে স্কেলার রাশি আর ওজন হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, এই ওজনের আরেকটা টার্ম আছে, এই ওজনকে আরেকটা কথা বলা হয়, সেটা হচ্ছে ভার। ভার মানেও কিন্তু ওজন, ভারটা হচ্ছে ওজনেরই আরেকটা নাম, ঠিক আছে? যেমন আমাদের প্রত্যেকের একটা ডাক নাম থাকে বাড়িতে, আর একটা ভালো নাম যেটা কাগজপত্রে থাকে, গুড নেম, ঠিক আছে? সেরকম ভার আর ওজন, এর ডাক নাম হচ্ছে ভার আর ভালো নাম হচ্ছে ওজন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভেক্টর রাশি। চলো নেক্সট দেখি একক। এবারে আমরা আসছি এককে। একক কি না, প্রত্যেকটা রাশিকে পরিমাপ করতে গেলে একটা স্ট্যান্ডার্ড মান ধরতে হয়, যার রেসপেক্টে ওই রাশিটাকে পরিমাপ করা যায়, যাকে বলা হচ্ছে একক। বা সোজা কথায় বলতে গেলে আমাদের প্রত্যেকের একটা করে নাম রয়েছে, তাই না? আমাদের প্রত্যেকের একটা করে নাম রয়েছে। ধরো আমার একটা নাম, তোমরা যারা ক্লাস দেখছো বা তোমাদের যারা বন্ধু বান্ধবী আছে, বাড়ির লোকজন আছে, প্রত্যেকের কিন্তু সাধারণত আলাদা আলাদা নাম থাকে, তাই না? তো এই যে কোনো রাশিকে পরিমাপ করতে গেলে একটা সুনির্দিষ্ট প্রমাণ মান ধরা হয়েছে, তাকেই বলা হচ্ছে ওই রাশির একক। সাধারণত প্রত্যেকটা রাশির একক আলাদা আলাদা হয়, তবে সিমিলার টাইপ অফ কোয়ান্টিটি হলে বা একই রকমের রাশি হলে তাদের এককটা একই হয়। এই একক দু রকমের হয়, একটাকে আমরা কি বলি, একটাকে আমরা বলি যে মূল একক, আর একটাকে আমরা বলি লব্ধ একক। এখন মূল একক আর লব্ধ একক এই দুটোকে আমরা কি করে বুঝবো, মনে রাখবো কি করে, তার সুবিধার জন্য একটা ভালো জিনিস দেখাচ্ছি। দেখো, এই দেখো, আমরা ছোটবেলায় প্রত্যেকে অ্যালফাবেট শিখেছি, তাই না? আমরা যখন পড়াশুনো শিখলাম তার একদম প্রাইমারি জিনিস যেটা, সেটা হচ্ছে অ্যালফাবেট। এই অ্যালফাবেট শিখেছি ইংরেজির বেলা। এই অ্যালফাবেটে এ বি সি ডি ই করে শুরু করে একদম আপ টু এক্স ওয়াই জেড অবধি পড়েছিলাম। আবার বাংলাতে ঠিক একই জিনিস আমরা পড়েছিলাম, দেখো, সরি, বাংলাতেও কিন্তু আমরা ওই একই জিনিস পড়েছিলাম। এখানে যেমন এবিসিডি পড়েছিলাম, বাংলাতে তেমনি আমরা পড়েছিলাম কি, বর্ণমালা। এই বর্ণমালা বইতে কিন্তু আমরা অ আ থেকে শুরু করে কত অবধি পড়েছিলাম, খণ্ডত্ব, চন্দ্রবিন্দু খণ্ডত্ব অবধি পড়েছিলাম, তাই না? এই অ্যালফাবেটকে আমরা প্রধানত দুভাগে ভাগ করেছিলাম, মনে করে দেখো। একটা হচ্ছে একটু যখন বড় হলাম, এই এবিসিডি পড়ে নেওয়ার পরে তারপর শেখানো হলো আমাদের যে অ্যালফাবেট দুটো রকম, এদের মধ্যে কিছুগুলো হচ্ছে ভাওয়েল আর কিছুগুলো হচ্ছে কনসোন্যান্ট। এই কনসোন্যান্ট আর ভাওয়েল পড়েছিলাম। আবার বর্ণমালা পড়ার পরে আমাদের শেখানো হলো এই বর্ণমালাতে কিছু বর্ণ যাদেরকে আমরা বলি স্বরবর্ণ, আর কিছু বর্ণ যাদেরকে আমরা বলি ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে? ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে? কেন এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এদের মধ্যে ফারাক কি, এটাও আমরা জানি। ভাওয়েল মানে
নিজেরা উচ্চারিত হতে পারে, আর কনসোনেন্ট কী করে না, এই ভাওয়েলের হেল্প নেয়। একই রকমভাবে স্বরবর্ণ নিজেরা উচ্চারিত হতে পারে, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের হেল্প নেয়। তাহলে ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট হচ্ছে, এরা হচ্ছে রেসপেক্টিভ স্বরবর্ণ বা ভাওয়েলের উপর ডিপেন্ডেন্ট, মানে নির্ভরশীল। সোজা কথা, এরা স্বাধীন নয়, এরা পরাধীন, এরা তাদের উপর নির্ভর করতেছে। তাই আমাদের যে রাশি আমরা পড়লাম, এই রাশির বেলায়ও যে কথা পড়লাম, যে একক পড়লাম, সেখানে আমরা মূল একক পড়লাম আর লব্ধ একক পড়লাম, তাই না? এই মূল এককগুলো হচ্ছে অ্যাজ লাইক স্বরবর্ণ, এটা হচ্ছে অ্যাজ লাইক ভাওয়েল বা স্বরবর্ণ। ভাওয়েল বা স্বরবর্ণের সঙ্গে এই মূল একককে তুলনা করতে পারো, অর্থাৎ এরা কারো উপর ডিপেন্ডেন্ট নয়, এরা স্বাধীন মূল এককগুলো। আর লব্ধ এককগুলো কি হচ্ছে, এই মূল এককের উপর ডিপেন্ডেন্ট। বোঝা গেছে? তাহলে লব্ধ একক হচ্ছে মূল এককের উপর ডিপেন্ডেন্ট বা তার উপর নির্ভরশীল, আর মূল এককগুলো কারো ওপরই নির্ভরশীল নয়, তারা স্বয়ং সম্পূর্ণ। বুঝতে পেরেছ? চলো দেখে নিই আমরা। তাহলে মূল একক আর লব্ধ একক খুব সুন্দর করে এখানে আমি যা বললাম সে কথাটিকে সুন্দর করে শব্দে প্রস্ফুটিত করা হয়েছে, মানে শব্দ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। কি বলেছে দেখো, একদম প্রথমে দেখি মূল একক। তাহলে মূল একক বলছে যে সকল রাশির একক, যে রাশির একক পরস্পরের উপর নির্ভর করে না এবং যে রাশির একক থেকে অন্যান্য সব রাশির একক গঠন করা যায় তাদের মূল একক বা প্রাথমিক একক বলে। যেমন কি দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, উষ্ণতা, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণের একক। এইগুলো কি? এগুলো হচ্ছে মূল একক। ঠিক আছে, এগুলো মূল একক, আর কিছু নয়। আমরা এগুলোকে মূল একক বলবো। আর লব্ধ একক কি না, যেসব রাশির একক, যেসব ভৌত রাশির একক এক বা একাধিক মূল একক দিয়ে গঠিত হয় তাদেরকে বলা হচ্ছে লব্ধ একক। যেমন আয়তন, বল, কার্য, এইসব রাশির একক লব্ধ একক। বোঝা গেল? তাহলে আয়তন, বল, কার্য এগুলো হচ্ছে লব্ধ একক। আর দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাপের একক মূল একক। একটা জিনিস তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, দেখো এইখানে আমি কিন্তু ইত্যাদি শব্দটা ব্যবহার করিনি। ইত্যাদি শব্দটা এখানে কিন্তু ব্যবহার করিনি, এখানে কিন্তু ইত্যাদি বলেছি। ইত্যাদি মানে আরও অনেক আছে। তাই লব্ধ একক এই তিনটে নয়, আরও অনেক আছে, কিন্তু মূল একক প্রধানত এই 7টি মূল একক আছে। ঠিক আছে, তাহলে মূল একক কটা দেখো? 7টা। দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, উষ্ণতা, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণের একক। এগুলো হচ্ছে আমাদের মূল একক। একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি কেমন ব্যাপারটা হয়েছে। সেটা হচ্ছে যে তোমরা জানো যে কোনো বস্তুর আয়তন বলতে আমরা বুঝি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আমি ধরো এরকম একটা কিউবিক্যাল শেপের একটা বস্তু চিন্তা করলাম, যে এই ধরো একটা বস্তু আমাদের, ঠিক আছে? তাহলে এই বস্তুটার বেলায় তার দৈর্ঘ্য যদি ধরো এল, তার প্রস্থ ধরো বি, আর তার উচ্চতা ধরো এইচ, তাহলে এই বস্তুটার আয়তন যদি বলো, ধরো এই দৈর্ঘ্য এটা এল মিটার, প্রস্থ হচ্ছে বি মিটার, আর উচ্চতা হচ্ছে এইচ মিটার। ঠিক আছে, তাহলে তার আয়তনের বেলায় আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এল ইন্টু বি ইন্টু এইচ, দেখো 3টে মিটার যখন গুণ করবো তখন সেটাকে বলবো মিটার কিউব, বা আমরা বলি ঘন মিটার। আমরা বলতে পারি এল বি এইচ ঘন মিটার। তাহলে এই আয়তনের এককটা বার করার জন্য কিন্তু এই মিটার ইউনিটগুলো লাগলো। এই মিটার আসলে কার একক? না দৈর্ঘ্যের একক বা দূরত্বের একক, দৈর্ঘ্যের একক। এবার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা এই তিনটে আসলে কি সিমিলার টাইপ অফ ইউনিট, তার একক হচ্ছে মিটার। তাহলে এই যে মূল একককে কাজে লাগিয়ে আমরা লব্ধ একক বানালাম, তাই না? মূল একককে কাজে লাগিয়ে কি পেলাম? লব্ধ একক তৈরি করলাম। তাহলে লব্ধ একক তৈরি হতে গেলে এক বা একাধিক মূল এককের প্রয়োজন হয়। ধরো এই বস্তুটা এইদিকে একটা বস্তু, ধরো এই একটা বস্তু, যে বস্তুটা কি হচ্ছে এদিকে ছুটছে, মানে এই বস্তুটা এইদিকে গতিশীল। ঠিক আছে, ধরো 1 সেকেন্ড সময়ে বস্তুটা 10 মিটার যাচ্ছে, তাহলে আমি এই বস্তুটার বেগ সম্পর্কে কি বলতে পারি? এই বস্তুটার বেগ বলবো যে 10 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে সে কত যাচ্ছে? 10 মিটার। তাহলে 10 মিটার বাই 1 সেকেন্ড করে 10 মিটার পার সেকেন্ড হয়। তাহলে বস্তুটার বেগ বার করার জন্য আমাকে দৈর্ঘ্য এবং সময় দুটো রাশির একক লাগলো। তাহলে দেখো দৈর্ঘ্য আর সময় এই দুটোই হচ্ছে কিনা মূল একক। তাহলে এক অথবা একাধিক মূল একককে কাজে লাগিয়ে আমরা লব্ধ একক বানাতে পারি। ঠিক আছে, দেখে নিই আমরা নেক্সট কি আছে। দেখো এই যে রাশিগুলো,
পরিমাপ করি একক দিয়ে, এই এককের আবার পদ্ধতি 3টে থাকে প্রধানত। অনেক পদ্ধতি বিশ্বজুড়ে ছিল, কিন্তু তার মধ্যে 3টে খুব পপুলার পদ্ধতি ছিল যা নিয়ে আমরা পড়াশোনা করব। এক হচ্ছে যে এফপিএস পদ্ধতি, অন্যটা সিজিএস, আর একটা হচ্ছে এমকেএস। এই এফপিএস, সিজিএস আর এমকেএস দেখেই বুঝতে যে এগুলো কোনো কিছু একটা শর্ট ফর্ম। তো কি সেটা না, প্রাইমারিলি এই যে আমি 3টে রাশিকে, প্রথম 3টে রাশির নিচে আলাদা রকম মার্কিং করেছি, দেখো এই 3টে রাশিকে প্রাইমারিলি বিজ্ঞানীরা ভাবতেন মূল একক, প্রাথমিকভাবে ভাবতেন। তাই এই 3টে রাশি কি, এই দেখো দৈর্ঘ্য, ভর, সময়, ইংরাজিতে লেখা আছে, আমি বাংলায় লিখে দিচ্ছি। দৈর্ঘ্য, ভর, আর এটা হচ্ছে সময়। এই 3টে রাশির একককে মূল একক ভাবা হতো। তাহলে এফপিএস পদ্ধতিতে আসলে দৈর্ঘ্য একককে ফুট ধরা হয়েছে, ভরের একককে পাউন্ড ধরা হয়েছে, সময়ের একককে সেকেন্ড ধরা হয়েছে। সেখান থেকে প্রথম সব লেটারগুলোকে নিয়ে এফপিএস নাম দেওয়া হয়েছে তার। সিজিএস এর ক্ষেত্রেও তাই সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। এমকেএস এর বেলায়ও তাই মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। বোঝা গেল? এবার আমরা আরেকটা পদ্ধতি সম্পর্কে পড়েছি, সেটা কি না, সে হচ্ছে এসআই পদ্ধতি। এই এসআই পদ্ধতিটা তোমরা সবাই শুনেছ। এসআই পদ্ধতিটা আসলে বাবু এই এমকেএস পদ্ধতির সঙ্গে সমতুল্য। কিন্তু ফারাক কোথায় না, এই এমকেএস পদ্ধতিতে এই যে এই 3টে রাশি দেখতে পাচ্ছ, এই 3টে রাশিকে কি করা হয়েছে, মূল রাশি ধরা হয়েছে। কিন্তু এসআই পদ্ধতির বেলায় কটাকে ধরা হয়েছে, 7টাকে। এসআই পদ্ধতির বেলায় মূল রাশি একক ধরা হয়েছে 7টা। কোন 7টা স্যার? এই যে এখানে দেখো 7টা দেওয়া হয়েছে। এই 3টে ছাড়াও আরও আছে, আরও 4টে রয়েছে। এই যে দেখো এই 4টে রয়েছে, তাই না? সরি, এই যে এই 4টা রয়েছে আমাদের। তাহলে এসআই পদ্ধতির বেলায় মোট 7টা রাশিকে মূল একক ধরা হলো, আর আগে এমকেএস পদ্ধতির বেলায় 3টে রাশিকে মূল একক ধরা হয়েছে। লেটেস্ট কিন্তু হচ্ছে এসআই পদ্ধতি, এমকেএস পদ্ধতি অনেক পুরনো তুলনামূলকভাবে। চলো তাহলে আমরা দেখি নেক্সট কি আছে। বোঝা গেছে এইখানটা? দেখো এবার এখানেই সুন্দর করে এখানে বলা হয়েছে যে এসআই পদ্ধতিতে মূল একক হচ্ছে 7খানা। এসআই পদ্ধতিতে কয়খানা মূল একক? মূল একক 7টা। ঠিক আছে, কোন 7টা আমরা আগে দেখেছি, একটু পরে আবার দেখব। এর সঙ্গে আর 2টো সহকারী মূল একক রয়েছে, অ্যাসিস্ট্যান্ট মূল একক সোজা কথা। ঠিক আছে, তো এই অ্যাসিস্ট্যান্ট মূল একক কি কি? কোণের একক আর ঘন কোণের একক। রাশিগুলোর নাম কি না, এই দুটো হচ্ছে রাশি, আর তাদের একক হচ্ছে এরা। এই কোণের একক রেডিয়ান পরীক্ষায় প্রচুর আসে, ঘন কোণের একক স্টেরেডিয়ান প্রচুর আসে। ঠিক আছে, কোণ এবং ঘন কোণের একক কিন্তু মুখস্থ রাখতে হবে, সহকারী মূল একক। তাহলে যদি আমাকে বলে এসআই পদ্ধতিতে মূল একক কয়টা, মূল একক হচ্ছে 7টা। যদি 7-এর বদলে অপশানে 9 থাকে তাহলে 9টা নেব, তাহলে 9টা নেব। ঠিক আছে, যদি অপশানে 9 না থেকে 7 থাকে তাহলে 7 নেব, আর যদি দুটোই থাকে তাহলেও কিন্তু মূল একক এটা, আর এটা হচ্ছে সহকারী মূল একক। 7 আর 9 এই দুটো অপশানে থাকলে আমরা 9 নেব বেশিরভাগ ক্ষেত্রে, 7 সাধারণত নেব না, কারণ এই দুটো মূল রাশির একক। তাই 9টাই কারেক্ট অ্যান্সার নেব। ঠিক আছে, তাহলে কোণের একক রেডিয়ান আর ঘন কোণের একক স্টেরেডিয়ান, এই দুটো কিন্তু সহকারী মূল একক। চলো এসআই পদ্ধতিতে যে 7টা রাশির একককে আমরা বললাম মূল একক, সেই রাশিগুলোর একক কি একটু জেনে নিই। দেখো এইখানে যে এসআই পদ্ধতির 7টে রাশি রয়েছে, 7টা মূল একক রয়েছে, সেগুলোকে দেওয়া হয়েছে। আমি একটু নাম্বারিং করে দিই তোমাদের সুবিধার জন্য, সো দ্যাট তোমাদের সরি বাবু, জাস্ট এ মিনিট। দেখো 1 4 5 6 7টা রাশি। ঠিক আছে, এদের মধ্যে দেখো দৈর্ঘ্য, এই রাশিটার একক কি, এর একক হচ্ছে মিটার। এসআই একক, অবশ্যই প্রত্যেকটাই কিন্তু এসআই একক দেখছি। ঠিক আছে, আমরা এসআই একক নিয়ে পড়ছি এখন। ভরের বেলায় কি বলবো, ভরের বেলায় হচ্ছে কিলোগ্রাম, আর সময়ের বেলায় আমরা জানি সেকেন্ড, কারণ এমকেএস পদ্ধতির তুলনায় এই যে এমকেএস, তাই না? বাকি এবার এই 4টে কিন্তু মনে রাখতে হবে। তাদের মধ্যে এই তাপমাত্রার এসআই একক পরীক্ষায় প্রচুর আসে, বিশেষ করে তোমাদের এই ফুড এসআই, ক্ল্যারিক্যাল বা আমাদের ডাব্লিউবিপি, কেপি, এগুলোতে প্রচুর এই প্রশ্নটা আসে। কেলভিন এককটা হচ্ছে কেলভিন, প্রিভিয়াস ইয়ার করলে দেখবে প্রচুর বার এসেছে। এই কেলভিন কিন্তু ক্যাপিটাল কে, শুধুমাত্র বড় হাতের কে হয়, কখনোই ডিগ্রি কে করবে না, ডিগ্রি কেলভিন বলে কিছু হয় না। ঠিক আছে, এটা আসলে শুধুমাত্র কে হয়। তড়িৎ প্রবাহ বা আমরা অনেক সময় বলি তড়িৎ প্রবাহ মাত্রা, এই শব্দটাও ব্যবহার করি, তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার। এই অ্যাম্পিয়ারের যে সংকেত সেটা হচ্ছে ক্যাপিটাল এ। দীপন তীব্রতা বা যাকে বলা হচ্ছে দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য ক্যান্ডেলা, দীপন প্রাবল্য হচ্ছে ক্যান্ডেলা, যাকে আমরা সিডি দিয়ে রিপ্রেজেন্ট করি।
পদার্থের পরিমাণ মোল, যাকে আমরা MOL লিখি। ঠিক আছে, তাহলে এই যে 4টে রাশির একক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো পড়ে রাখবে। দীপন প্রাবল্যের একক ক্যান্ডেলা, পদার্থের পরিমাণে একক মোল, তড়িৎ প্রবাহের মাত্রা একক অ্যাম্পিয়ার এবং তাপমাত্রা হচ্ছে কেলভিন। ঠিক আছে, ডিগ্রি কেলভিন নয়। তাহলে আমরা 7টা রাশির একক এখানে জেনে নিলাম, আর একটু আগেই তো আমরা এই দুটো রাশির এককও জেনে নিয়েছি, 9টা একক। তাহলে 9টার যে মূল একক এসআইতে, তার মধ্যে দুটো সহকারী মূল এককের কথা এখানে পড়েছি এবং এখানে 7টা পড়লাম, তাহলে সব কটা হলো। এবারে এই ভৌত রাশির মাত্রা তোমাদের লাগবে না। ঠিক আছে, এইটাতে, এই স্লাইডটাতে কি রয়েছে না, এদিকে কিছু রাশি দেওয়া হয়েছে আর তার রেসপেক্টিভ যে সিজিএস ইউনিট এবং এসআই ইউনিট দেওয়া হয়েছে। এইটা একটু তোমরা নিজেরা দেখে নেবে। তাদের মধ্যে বেসিক্যালি যেটা লাগে, তোমাদের বেশি পরীক্ষায় আসে, সেটা হচ্ছে এই বলের একক। বল আর ওজন এই দুটো প্রায় একই। ঠিক আছে, দেখো ডাইন সিজিএস পদ্ধতিতে আর এসআই পদ্ধতি হচ্ছে নিউটন। জুল কার্য এবং শক্তি, এটা হচ্ছে জুল, কার্য এবং শক্তির একক হচ্ছে আর্ক এসআইতে, আর সিজিএসে হচ্ছে আর্ক, এসআইতে হচ্ছে জুল। আমাদের ক্ষমতার একক হচ্ছে আর্ক পার সেকেন্ড, এসআইতে বলবো ওয়াট। চাপের একক সিজিএসে বলছে ডাইন পার সেমি স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে আরেকটা কথা বলে, সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে পাস্কাল বলে নিউটন পার মিটার স্কোয়ারকে, বা এটা বা লিখে দেওয়া ভালো, পার না দিয়ে, কারণ পার তো আমরা ইউজ করি অলরেডি, তাই না? তাই পার না দিয়ে আমরা এখানে বা লিখতে পারি, এটা হচ্ছে বা লিখতে পারি, বা পাস্কাল। ঠিক আছে, এইগুলো জাস্ট এককগুলো দেখবে। এই জায়গাটা যদি পড়তে পারো পড়বে, না হলে পড়বে না। মাত্রা তোমাদের ক্ষেত্রে খুব একটা কাজে লাগবে না। ঠিক আছে, মাত্রা সাধারণত পরীক্ষা আমাদের আসে না, মাত্রা লাগবে না। চলো তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। কি রয়েছে বলছে যে এমকেএস এবং সিজিএস পদ্ধতি, সিজিএস সিস্টেম আর এমকেএস পদ্ধতি কি বলা হয়? মেট্রিক পদ্ধতি বলা হয়। কি বলা হয়? মেট্রিক পদ্ধতি। কেননা 10 টু দি পাওয়ারের সঙ্গে এদের রিলেশন। যেমন ধরো 1 মিটার সমান 100 সেন্টিমিটার আমরা পড়েছি। আচ্ছা, 100 সেন্টিমিটারকে আমরা এরকম লিখতে পারি না, 10 স্কোয়ার সেন্টিমিটার। 1 কিলোগ্রাম সমান আমরা কি পড়েছি? 1000 গ্রাম পড়েছি না? মানে যেটাকে আমরা বলতে পারি 10 কিউব গ্রাম, 10 কিউব গ্রামও বলতে পারি। তাহলে 10 টু দি পাওয়ারে আসছে ভ্যালুটা, রিলেশনগুলো, তাই না? তাহলে সিজিএস এবং এসআই এমকেএস পদ্ধতিকে বলা হচ্ছে, সিজিএস এবং এমকেএস পদ্ধতিকে আমরা বলি মেট্রিক পদ্ধতি, মেট্রিক পদ্ধতি। ঠিক আছে, আর এসআই পদ্ধতিকে আমরা কি বলি? আন্তর্জাতিক একক পদ্ধতি, সিস্টেম ডি ইন্টারন্যাশনালে, এরকম একটা নাম আছে। আমরা সহজে মনে রাখার জন্য বলবো ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। ঠিক আছে, আন্তর্জাতিক একক পদ্ধতি। এইটা আসলে কার মতো? আমি একটু আগেই বলে দিয়েছি তোমাদের যে এমকেএস এর মতোই। এমকেএস কে অনুসরণ করা হয়েছে এসআই তৈরি করার সময়, কারণ দৈর্ঘ্য ভর সময়ের যে এককগুলো সেগুলো এমকেএস থেকে নেওয়া হয়েছে, তাই অনুরূপ বলা হচ্ছে। নেক্সট, এইখানে দেখো আমরা কতগুলো সাফিক্স পড়বো, সাফিক্স নয়, প্রিফিক্স পড়বো, যে প্রিফিক্সগুলো আমরা ইউজ করি। তাদের মধ্যে এই ছটা কিন্তু তোমরা পড়াশুনো করেছো আগেই। দেখো ডেকা, হেক্টো, কিলো, এগুলো তোমরা অলরেডি পড়ে এসছো অন্যান্য ক্লাসগুলোতে। ডেসি, সেন্টি, মিলি এটাও পড়ে এসছো। এর পরেরগুলো আমরা জানবো, সেটা হচ্ছে মেগা। মেগা হচ্ছে 10 টু দি পাওয়ার 6, গিগা 10 টু দি পাওয়ার 9, টেরা 10 টু দি পাওয়ার 12, পেটা 10 টু দি পাওয়ার 15, আর এক্সা এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 18। এরপরেও আছে ইয়োটা, জেটটা, এইসব লাগবে না আর, এইটুকুন হলেই কাফি। মোটামুটি পেটা অবধি ম্যাক্সিমাম পেটা অবধি, এর চেয়ে বেশি লাগে না। মাইক্রো 10 টু দি পাওয়ার -6, ন্যানো 10 টু দি পাওয়ার -9, পিকো 10 টু দি পাওয়ার -12, আর ফেমটো হচ্ছে 10 টু দি পাওয়ার -15, অ্যাটটো হচ্ছে 10 টু দি পাওয়ার -18। এই ক্ষেত্রেও মোটামুটিভাবে এখান থেকে এখান পর্যন্ত লাগে, মানে মাইক্রো থেকে ফেমটো অবধি লাগে। ঠিক আছে, বাকিটা না জানলেও অসুবিধে নেই। দেখো এইখানে তোমাদের একটা প্রশ্ন আসে যেটা এর সঙ্গে পুরো হুবহু ম্যাচ করবে না, সেটা হচ্ছে পরীক্ষায় প্রচুরবার প্রশ্ন এসছে যে 1 জিবি ইজিক্যাল টু হাউ মাচ এমবি। আচ্ছা, তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই জিবি এমবি কথাগুলো প্রত্যেক দিন শুনছো, প্রত্যেক মুহূর্তে শুনছো, ইন্টারনেট সার্ফ করছো, ইউজ করছো। যখন দেখবে যে 1 জিবি ইজিক্যাল টু আমাদের এখানকার হিসেব অনুযায়ী হওয়ার কথা 10 কিউব এমবি, কিন্তু তা হয় না। কত হয়? 1024 এমবি। বোঝা গেল? 1024 এমবি।
ঠিক আছে, এই বাইটের ক্ষেত্রে কিন্তু এইটা একটুখানি ভ্যারি করে, বাকি অন্যান্য ইউনিটের ক্ষেত্রে কিছু হয় না। 1 গিগাওয়াট সমান 1000 মেগাওয়াট, এরকম আমরা বলতেই পারি। বাকি সব ক্ষেত্রে একই হয়। এই বাইট, এই যে মেমোরির ক্ষেত্রে একটু ডিফার করে, কারণ বাইনারি সিস্টেম অনুযায়ী 1024 নেওয়া হয়, ঠিক আছে, 1000 নেওয়া হয় না তার বদলে। নেক্সট দেখো, দৈর্ঘ্য পরিমাপ। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আমরা দেখব যে দৈর্ঘ্য পরিমাপের যে বিভিন্ন এককগুলো সেগুলো আমরা একটু আগেই পড়ে এলাম। এসআই একক মিটার, সিজিএস একক সেন্টিমিটার, এফপিএস একক ফুট, এগুলো পড়ে এসছি, এগুলো আর পড়ছি না। পড়বো যে বৃহত্তর একক, দৈর্ঘ্য পরিমাপের বড় একক কয়েকটা আছে যেগুলো খুব বেশি পরিমাণ বা খুব বড় দৈর্ঘ্য মাপতে ব্যবহার করি আমরা। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট তাদের মধ্যে একটা, লাইট ইয়ার বা আলোকবর্ষ একটা, আর পারসেক আর একটা, ঠিক আছে। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কি না, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে যে সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী যে দূরত্ব, সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান কত তোমরা জানো? 14,95,00,000 কিলোমিটার, তোমরা ভূগোলে পড়ে এসছো। সেটাই হচ্ছে 14,95,00,000 কিলোমিটার, বা 1.495 × 10⁸ কিলোমিটার, ঠিক আছে, 14,95,00,000 কিলোমিটার। দেখো, সূর্য এবং পৃথিবীর যে গড় দূরত্ব, এইটা হচ্ছে তাহলে কত আমাদের 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ঠিক আছে। এটা হচ্ছে আর্থ আর এটা হচ্ছে আমাদের সান, আমরা বুঝতে পারছি। নেক্সট দেখে নিই লাইট ইয়ার কি। দেখো, এই লাইট ইয়ার নিয়ে তোমাদের প্রচুর পরিমাণে পরীক্ষায় প্রশ্ন আসে। লাইট ইয়ার কিসের একক, নিচের কোনটি দৈর্ঘ্যের একক, এইসব ধরনের প্রশ্ন আসে। লাইট ইয়ার হচ্ছে দৈর্ঘ্যের একক বা বলতে পারো দূরত্বের একক। 1 লাইট ইয়ার সমান কত, ভ্যালু হচ্ছে এটা, এটা মাথায় রাখবে 9.46 × 10⁻12। হিসেবটা কি না, 1 ইয়ারে লাইট যে দূরত্ব অতিক্রম করে দ্যাট ইজ 1 লাইট ইয়ার, সেটাই হচ্ছে 1 আলোকবর্ষ। এই আলোকবর্ষ গানের তোমরা পড়েছো, সেই যে মহিনের ঘোড়াগুলি বলে একটা ব্যান্ড রয়েছে, তাদের একটা গান রয়েছে না, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে, তারারাও যত আলোক বর্ষ দূরে তারও দূরে, এরকম একটা লাইন রয়েছে। তার মানে কি, সরে যাচ্ছে মানে কি, দূরত্ব বাড়ছে, তার মানে আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক, সেখান থেকেও মনে রাখতে পারো। তো 1 বছরে আলো যে দূরত্ব অতিক্রম করছে তাকে বলছি আমরা 1 আলোকবর্ষ, যার ভ্যালু হচ্ছে কিন্তু এইটা 9.46 × 10⁻12 কিলোমিটার। দৈর্ঘ্য পরিমাপের বৃহত্তম একক কি? দৈর্ঘ্য পরিমাপের বৃহত্তম একক হচ্ছে পারসেক। 1 পারসেকের ভ্যালু কত? 1 পারসেকের ভ্যালু হচ্ছে 3.26 লাইট ইয়ার। তাহলে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক কি? সবচেয়ে বড় একক হচ্ছে পারসেক। মাইন্ড ইট, পারসেক হচ্ছে সবচেয়ে বড় একক, লাইট ইয়ার নয়, পারসেক। 3.26 লাইট ইয়ার সমান 1 পারসেক। দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক কি? ক্ষুদ্রতম একক তেমন কিছু হয় না, ঠিক আছে। তবে আমরা দুটো ক্ষেত্রে দুটো ক্ষুদ্রতম এককে খুব ব্যবহার করি, পরীক্ষায় প্রচুর আসে, তাই এখানে দেওয়া আছে। এক হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ মাপা হয় কোন এককে? অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম না থাকলে কিন্তু ন্যানোমিটার থাকতে পারে, যেটাকে আমরা কি বললাম? ন্যানোমিটার। অ্যাংস্ট্রম না থাকলে ন্যানোমিটারও থাকতে পারে, ঠিক আছে। জেনারেলি অ্যাংস্ট্রম পরীক্ষায় দেয়, ন্যানোমিটারও থাকতে পারে, অ্যাংস্ট্রম বা ন্যানোমিটার। আচ্ছা, আমি প্রসঙ্গত বলে দিই, 1 ন্যানোমিটার সমান কি? একটু আগে বললাম, ন্যানো মানে 10⁻⁹, তাহলে 10⁻⁹ মিটার। আর অ্যাংস্ট্রম আরেকটু ছোট, 10⁻⁻10 মিটার, ঠিক আছে, আরেকটু ছোট, 10⁻⁻10। আর নিউক্লিয়াসের ব্যাসার্ধ যদি মাপতে হয় তাহলে 1 ফার্মি। আচ্ছা, এই নিউক্লিয়াস কিন্তু হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস, মাথায় রাখবে, আমাদের কোষের নিউক্লিয়াস নয়, এটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস, ঠিক আছে, পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ। ব্যাপারটা কেমন দেখো, এই ধরো পরমাণুর একটা নিউক্লিয়াস, ঠিক আছে, যার ভেতরে প্রোটন নিউট্রন থাকে। পরমাণুর নিউক্লিয়াসের বাইরে কি থাকে? ইলেকট্রন মহল থাকে। একদম প্রথমে হচ্ছে এটা কে কক্ষ, তারপরে এল কক্ষ, তারপরে ধরো এম কক্ষ, মানে পরপর কি হচ্ছে, ব্যাসার্ধটা বাড়ছে। ধরো এমন কোনো একটা পরমাণু যার সবচেয়ে বাইরের ইলেকট্রন আছে এম কক্ষে, এম কক্ষে রয়েছে তার সবচেয়ে বাইরের যে ইলেকট্রন সেটা রয়েছে এম কক্ষে রয়েছে মনে করো, ঠিক আছে। এইখানে রয়েছে তার সবচেয়ে বাইরের ইলেকট্রনটি, সবচেয়ে বাইরের ইলেকট্রনটি রয়েছে আমাদের এম কক্ষে। তাহলে এম কক্ষে যদি আমাদের সবচেয়ে বাইরের ইলেকট্রনটি থাকে, তাহলে পরমাণুর ব্যাসার্ধ বলতে কিন্তু আমরা এই কে কক্ষের ব্যাসার্ধ বুঝবো না, তখন আমরা পরমাণুর ব্যাসার্ধ বলতে এই এম কক্ষের ব্যাসার্ধটা বুঝবো। তাহলে এটা হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ, রেডিয়াস অফ দ্য অ্যাটম, এটা হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ। সর্ববহিস্থ ইলেকট্রন যেখানে থাকবে সেই কক্ষটার ব্যাসার্ধ। আর পরমাণুর ব্যাসার্ধ, নিউক্লিয়াসের ব্যাসার্ধ বলতে কি বুঝবো? নিউক্লিয়াস কোন জায়গা? এই জায়গাটা। তাহলে নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে এই যে ইয়েলো কালারটা করলাম, এইটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, ঠিক আছে।
তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াসের, তাহলে কি নিউক্লিয়ার ব্যাসার্ধটা খুব কম, তাই না? তাই দেখো 10⁻⁻15 রেঞ্জে আসছে, আর এটা 10⁻10 রেঞ্জে আসছে। তাহলে ফার্মি হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ মাপার একক। বোঝা গেল পরমাণুর ব্যাসার্ধ আর নিউক্লিয়াসের ব্যাসার্ধের মধ্যে কি ব্যাপার, সম্পর্কটা কোথায় যাচ্ছে। ঠিক আছে, দেখি আমরা নেক্সট কি আছে, ভর। এরপর রয়েছে ভরের পরিমাপের একক। ভরের সিজিএস একক, এসআই একক, এফপিএস একক, এগুলো তো আমরা একটু আগেই পড়ে চলে এলাম, তাই এটা আর রিপিট করছি না, জাস্ট দেখে নাও। ঠিক আছে, এইটা মাথায় রাখবে, এফপিএস একক। চন্দ্রশেখর সীমা, যেটা হচ্ছে ভরের সবচেয়ে বড় একক। ভরের সবচেয়ে বড় একক কিসে? সবচেয়ে বড় একক হচ্ছে চন্দ্রশেখর সীমা। যেমন আমরা দৈর্ঘ্যের বেলায় পড়লাম পারসেক, এর বেলায় পড়বো চন্দ্রশেখর সীমা। এই চন্দ্রশেখর সীমা, এই চন্দ্রশেখর শব্দটা হচ্ছে একজন ইন্ডিয়ান সায়েন্টিস্টের নাম, যিনি নোবেল লরিয়েট ফিজিক্সে, সেকেন্ড নোবেল লরিয়েট ভারতবর্ষের, ফিজিক্সে সেকেন্ড নোবেল লরিয়েট। ঠিক আছে, বস্তুর ভর তার মৌলিক ধর্ম আমরা জানি, আর বস্তুর ভর স্থান ভেদে পরিবর্তনশীল নয়। ভর বলতে যতটা পদার্থ দিয়ে একটা বস্তু তৈরি। ঠিক আছে, এই ভরের সংরক্ষণ সূত্র আমরা পড়েছি ছোটবেলায়, যে ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ভর কি হয় না, এক রূপ থেকে অন্য রূপ, মানে ভর কি হয়, পরিবর্তনশীল হয়। পরিবর্তনশীল ইন দ্য মিনস যে একটা ভরকে কখনো সৃষ্টি করা যেতে পারে না বা কখনো ধ্বংস করা যেতে পারে না। ভর শুধুমাত্র রূপান্তরিত হতে পারে একটা বস্তুর ভর থেকে আর একটা বস্তুর ভর। ধরো একটা বাড়ি বানানো হচ্ছে, কি লাগছে, ইঁট, আসলে সেটা ছিল মাটি, সেই মাটিটাকে সেখান থেকে প্রডিউস করে ইঁট বানাচ্ছি আমরা। সিমেন্ট ইত্যাদি থেকে তৈরি হচ্ছে না, পাহাড়ের পাথর ইত্যাদি থেকে তৈরি হচ্ছে। ফলে টোটাল ভরটা কিন্তু প্রিজার্ভড, মানে কনজার্ভড আছে, টোটাল ভরটা কনজার্ভড। ঠিক আছে, মোট ভর কনজারভেশন হচ্ছে, বা এটাই হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র। এটা কে আবিষ্কার করেছিলেন এই ভরের সংরক্ষণ সূত্র? এটা আবিষ্কার করেছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী, যার নাম ল্যাভয়েসের। এটাও পরীক্ষায় প্রচুর বার এসেছে। ভরের সংরক্ষণ সূত্র কে আবিষ্কার করেছেন? বিজ্ঞানী ল্যাভয়েসের আবিষ্কার করেছেন ভরের সংরক্ষণ সূত্র। বোঝা গেল এতটা অবধি? আজকে আমাদের পড়াশুনো এতটা অবধি থাকলো। পরের দিন আমরা আরও কিছু অংশ এই চ্যাপ্টারের পড়াশুনো করব। সবাই ভালো থাকো, কেমন লাগলো জানিও। আজকে সাউন্ডটা কেমনভাবে লাগছে সেটাও একটু জানিও, সাউন্ডের ইস্যু হচ্ছিল কতদিন, 2-3 জন বলেছিলে। তো ভালো থাকো, পড়াশুনো করতে থাকো, আমাদের চ্যানেলটাকে আরও বন্ধুবান্ধবদের সঙ্গে ছড়িয়ে দাও, যাতে আরও বেশি জন এই চ্যানেলের বেনিফিট পেতে পারে। থ্যাংক ইউ সবাইকে, চলো, গুড নাইট।